আসসালামু আলাইকুম। ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20 মে সোমবার সকালে। সেই বৈঠকটি কেন বাতিল করা হলো, সেই বৈঠকটি কেন অনুষ্ঠিত হলো না, এখন সেটি নিয়ে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। এটা সত্য যে সোমবার 20 মে সকালে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এরকম একটি গুঞ্জন রোববার বিকাল থেকেই ছড়িয়ে পড়েছিল। অনেকে সোমবার সকালেও কেউ কেউ লাইভে এসে বলার চেষ্টা করলেন যে যখন এই বিষয়ে কথা বলা হচ্ছে তখন সেই মুহূর্তে সেনা সদরের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আসলে এই যে গুঞ্জনগুলো একটু বাড়তি ভাবে ছড়িয়ে পড়া, এরও নিশ্চয়ই কারণ রয়েছে। মানুষের দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে, সেনা প্রধানের দিকে। এটি বাস্তবতা। কি হতে যাচ্ছে দেশে, কি হবে, করিডোর ইস্যুতে কি হবে, কিংবা আগামী দিনে নির্বাচন সংক্রান্ত ইস্যু সহ নানান বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে, সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে, সেই সব জায়গা থেকে গুঞ্জন ছড়াতেই পারে। আমি নিজেও আপনাদের জানিয়েছিলাম যে সোমবার 20 মে সকালে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুঞ্জন আকারেই আমি শুনেছিলাম, সেটিও বলেছি, এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে, বিশেষ করে করিডোর ইস্যুতে। যেটি আমি কনফার্ম হলাম একেবারে বিশ্বস্ত জায়গা থেকে যে বৈঠকটি আসলে সোমবার ছিল না, এটি মঙ্গলবার সকালে 21 মে সেনা সদরে অনুষ্ঠিত হবে। সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থাকবেন এবং এই যে বৈঠকটি, আমি এটিও বলেছি, এটি একটি রুটিন বৈঠক। সেটি 20 তারিখ হোক বা 21 তারিখ হোক, সেটি একটি রুটিন বৈঠক। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সেখানে উপস্থিত থাকেন। সেইখানে স্পর্শকাতর যে ইস্যুটি এখন সবচেয়ে বেশি মানুষের মুখোমুখি আলোচনায়, করিডোর ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা এটির পক্ষে বা বিপক্ষে সেনাবাহিনীর অবস্থান কোন পর্যায়ে থাকবে, সে বিষয়ে নিশ্চয় আলোচনা উঠে আসতে পারে। এবং কেউ কেউ এই বৈঠককে কেন্দ্র করে এমনও মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে কমব্যাট ইউনিফর্ম পরে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এই বৈঠকে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। আমি সে বিষয়ে বলেছি যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক, এটা তো সাধারণ পোশাক সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের। এটি নিয়ে আলাদা মর্যাদা তৈরি করার কোনো দরকার নেই। এটি স্পষ্টত প্যানিক ছড়ানো হচ্ছে। তবে আমি এটুকু বলে রাখি, অবশ্যই সেনা প্রধান সেখানে যে ভাষণ দেবেন, বক্তব্য দেবেন, সেখানে করিডোর ইস্যুটি আসতে পারে, অথবা তিনি সরাসরি না বললেও সামরিক কর্মকর্তাদের মনোভাব বোঝার হয়তো চেষ্টা করতে পারেন। এমনকি সোমবারের এই বৈঠকের গুঞ্জনের সঙ্গে সঙ্গে কেউ কেউ এমন খবরও বা এমন তথ্য ছড়ানোর চেষ্টা করলেন যে সেনা প্রধানের বাসভবনে গভীর রাতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একের পর এক গাড়ি প্রবেশ করছে, সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন এগুলো ছড়ানো? এই যে যুদ্ধ পোশাক পরে উপস্থিত হওয়া, তার মানে কি যুদ্ধ পোশাক পরে প্রস্তুত হয়ে আসো, সেনাপ্রধান বলবেন যে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে বা অমকের বিরুদ্ধে, আর তারা যুদ্ধে নেমে পড়বে? এতই ফালতু বা হালকা আলোচনার কি দরকার আছে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই হতে পারে, অবশ্যই সেটি হওয়া স্বাভাবিক। কিন্তু এই যে আবার গোপন বৈঠক সেনাপ্রধানের বাসভবনে কেন করতে হবে? তার তো অফিস কক্ষের অভাব নেই, বা তার নিজের যে পার্মানেন্ট অফিস, সেখানেও তিনি বৈঠক করতে পারেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা তার বিশ্বস্ত যারা আছেন তাদের নিয়ে করতে পারেন। বাসায় কেন গভীর রাতে করতে হবে? এটা কোনো রাজনৈতিক নেতার বাসা বা কোনো বেসামরিক আমলার বাসা যে গভীর রাতে সেখানে বৈঠক করতে হবে? এগুলো ছড়ানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। যারা এটি ছড়াচ্ছেন, তাদের যারা অনুসারী, তাদেরকে উত্তেজিত করতে সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে। এমনিতেই তো আমরা দেখে আসছি যে কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য, আচরণ আমাদের সঙ্গে প্রকাশ করা হচ্ছে, সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে। এগুলো পুরনো কথা আমরা সবাই জানি, এবং সেটি অব্যাহত রয়েছে বিধায় সেই প্রসঙ্গগুলো আবার টানতে হচ্ছে। এখন যে কথাটি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, সরকারের একটি অংশ বা সরকার তো করিডোর দিতে চাই, প্রাথমিক একটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে বসে আছে। সেটি সরকার বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছেন ব্যক্তি, তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। এবং এর বাইরে যারা ইন্টারেস্ট গ্রুপ রয়েছে, সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী, এবং এই বাংলাদেশকে নিয়ে যারা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা অনেকে নিজেরাই জানেন না যে তারা কি চান, কিন্তু উত্তেজিত করতে তাদের পারদর্শিতার কোনো অভাব নেই, কমতি নেই। এরা যে করিডোর ইস্যুতে একেবারে একাত্তা যে কোনো ভাবে দিতে হবে, সেটি কেন? তারাও জানে আসলে যে বাস্তবতা কি হবে। একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে,
একটা উত্তেজনাকর, চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে, এবং যত বেশি এটি হবে তত বেশি তাদের জন্য লাভজনক। নির্বাচন নিয়ে টাল বাহানা করা যাবে, যুদ্ধ অবস্থায় বা একটু গড় অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব, ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে, তার এক ধরনের পরিকল্পনা তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন আকারে শুনতে পাচ্ছি। আর আসলে এখন পরিস্থিতিটা এমন যে প্রতি মুহূর্তে হাওয়া বদল হচ্ছে, কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, কোনো কিছু ফোরকাস্টিং করা যাচ্ছে না। তবে অবশ্যই আমাদের এই ধরনের প্যানিক ছড়ানোর কতটা প্রয়োজন রয়েছে, যারা আমাদের আসলে কোনো ধরনের স্বার্থ নেই, শুধু দেশের মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি, আমাদের দেশটা যেন ভালো থাকে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের চোখ কান খুলে রাখার অবশ্যই বিষয় রয়েছে, সতর্ক থাকার বিষয় রয়েছে। এই বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক শক্তিগুলো ভয়ঙ্কর একটি খেলায় মেতে উঠেছে, এটিও পুরনো কথা। তবে আরেকটি কথা আবারও মনে করিয়ে দিই, এই করিডোর ইস্যুতে যারা যে আন্তর্জাতিক শক্তিগুলো বাধা হয়ে দাঁড়াবে, রাশিয়া, চীন, ভারত, তারা কিন্তু তাদের পরিকল্পনা অবশ্যই এর মধ্যে নিয়ে রেখেছে। তারা কি করতে চায় এই ধরনের কোনো পরিস্থিতি হলে, বাংলাদেশের মধ্যে দিয়ে রাখাইনের উদ্দেশ্যে কোনো করিডোর দেওয়া হলে, এবং এর বাইরেও তারা আরো অনেক ধরনের পথ নকশা এঁকে রেখেছে। সেটি আমাদের সরকার বুঝতে পারছে কিনা যায় না, হয়তো বুঝতে পারছে, তারপরেও সরকার তার মতো করে এগোবে এবং এগোচ্ছে। সেটা তো সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা নিজেরাই নিজেদের নানান ধরনের বক্তব্য ফুটিয়ে তুলছেন। কে কি ভাবলো কিছু যায় আসে না, অথবা এই সরকারের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, সেই ধরনের ম্যান্ডেট রয়েছে। এই কথাগুলো ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে কিনা, মানুষের চোখ ডাইভার্ট করা হচ্ছে কিনা, সেটিও আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়। তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যে অবস্থান নিয়েছে করিডোরের বিরুদ্ধে, সেই ভয়েসটা আরো একটু শক্তভাবে ছড়িয়ে দেওয়া দরকার, সাধারণ মানুষের জন্য, দেশের জন্য। আল্লাহ। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী, তাকে আটক না করা হলে আমরা কেউ বুঝতে পারতাম, জানতে পারতাম? তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো, এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী। তাকে হেলমেট পরিয়েও নিয়ে যাওয়া হলো আদালতে। যদি কেউ আশপাশের কোনো সুউচ্চ ভবন থেকে, 10তলা ভবন থেকে তাকে শুট করে মাথায় গুলি করে হত্যা করে, আর তাহলে তো তার কাছ থেকে বা তাকে রিমান্ডে নিয়ে তার গডফাদারদের সম্পর্কে, তার ভয়ঙ্কর অপরাধ জগৎ সম্পর্কে কোনো তথ্য আদায় করতে পারবে না। কতটা ভয়ঙ্কর অপরাধী নুসরাত ফারিয়া, আপনারা চিন্তা করতে পারেন? আমরা শুধু সরকারকে দোষ দিচ্ছি। ফাজলামোর একটা সীমা থাকা উচিত, সবকিছুর সীমা পরিসীমা থাকা উচিত। এখন সবকিছু ছাড়িয়ে যাওয়া হচ্ছে। নুসরাত ফারিয়ার অপরাধ কি আমরা সবাই জানি। তিনি মুজিব নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন, শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছিলেন, এবং মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনার মানে প্রতি ঘরে ঘরে শেখ হাসিনার থাকা উচিত। মামলার এজাহারে কি বলা হয়েছে? মামলার এজাহারে বলা হচ্ছে যে 2024 সালের 19 জুলাই সকাল 11টার দিকে ভাটারা থানার সামনে যখন আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে শেখ হাসিনা গঙের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরো 273 আসামির সাথে নুসরাত ফারিয়া আন্দোলনকারীদের উপরে দেশি বিদেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং গুলি করেছিল, যাতে এনামুল হক নামে একজন গুলিবিদ্ধ হয়েছিল। অর্থাৎ তাদেরকে হত্যা চেষ্টায় তাকে মামলা করা, তার বিরুদ্ধে মামলাটি হলো বা হয়েছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি বলছেন তার বিরুদ্ধে? ছবিতে অভিনয় করা কোনো বিষয় নয়, কিন্তু তিনি ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শেখ হাসিনা, তার মতো ব্যক্তি ঘরে ঘরে থাকা উচিত, এই ধরনের মন্তব্য করেছেন। বাহ! তাহলে যে আরাক নুসরাত ইমরোজ তিশা, তিনিও যে মুজিব একটি জাতির রূপকার ছবিতে অভিনয় করেছিলেন, সেখানে এই রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনার মায়ের চরিত্র অভিনয় করেছিলেন। তিনিও যে মন্তব্য করেছেন গণমাধ্যমে যে শেখ ফাজিলাতুন্নেসা নারী শক্তির উৎস, কিন্তু তিনি থাকবেন সব ধরনের ধরাছোঁয়ার বাইরে। কেন থাকবেন? তিনি সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সহধর্মিনী। আবার মোস্তফা সরোয়ার ফারুকী এখন ভয়ে বিপদে পড়ে নুসরাত ফারিয়ার পক্ষ অবলম্বন করছেন। না করলে সেই একই অপরাধে যদি তার স্ত্রীকে আটক করা হয়, যদি কেউ তার স্ত্রীকে আটক করার জন্য দাবি তোলেন,
আগেভাগে তিনি অন্তত এই জায়গায় মহানুভবতার পরিচয় দিলেন। তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা, ঢালাও মামলা করার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্ত, সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না, এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। কিন্তু ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরে চলছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি, অথচ এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। আবার তিনি বলছেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে গমনের ক্ষেত্রে যে সুযোগ করে দেওয়া হলো সেটি নিয়ে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেখান থেকে নাকি ওভার নার্ভাসনেস থেকে কেউ এটি করে থাকতে পারে। মানে তিনি উদুর পিণ্ডে বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন, কোন পুলিশ কর্মকর্তা এটি করেছেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো আবার সরাসরি নুসরাত ফারিয়াকে আটকের পক্ষে সাফাই গাইলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন যে নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, আমরা সেই বিষয়ে অনেকবার বলেছি। তবে যে কোনো দুষ্কৃতকারী আইনের আওতায় আসবে। তো সাংবাদিকরা প্রশ্ন করলেন, তাহলে নুসরাত ফারিয়াকে কেন আটক করা হলো? তিনি বলছেন ওনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না। আবার তিনি বলছেন এই অবস্থায় যদি তাকে ছেড়ে দেওয়া হতো, আবার আপনারা তো বলতেন যে কি ব্যাপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টায়, কাউকে হত্যা চেষ্টায় যারা জড়িত ছিলেন তাদেরকে কেন বিদেশ যেতে দেওয়া হলো? এই যে বৈষম্য বিরোধী শব্দগুলো যেখানে সেখানে ব্যবহার হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তো আমাদেরও এক ধরনের পুরোপুরি সমর্থন ছিল। এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শব্দগুলো মানুষের কাছে বিরক্তির সৃষ্টি করেছে। আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়করা, মানে তাদের মাধ্যমে যে দলটি গঠন হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারাও বিব্রতকর অবস্থা পড়েছে জনতার তুমুল সমালোচনার মুখে। তারা কি বলছে? গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে সরকার বা কেউ। আমরা মনে করি বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ এ ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণহত্যা ও এর বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাহলে একটি পক্ষ কারা? সরাসরি কেন বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এটি করছে, বা সরকারের শীর্ষ মহল থেকে এটি করা হচ্ছে? মানে ইনিয়ে বিনিয়ে কথিত যে কোনো একটি পক্ষের উপর দায় চাপানোর চেষ্টা। এই যে সরকারের দুই উপদেষ্টা মুখোমুখি অবস্থান নিলেন, মোস্তফা সরোয়ার ফারুকী যে মন্তব্য করেছেন সেটি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটি তার ব্যক্তিগত মন্তব্য, আবার তিনি দিচ্ছেন অফিসিয়াল মন্তব্য, আবার সেটির বিরুদ্ধে আবার এনসিপি কথা বলছে। মোটামুটি সরকার নিঃসন্দেহে ক্রস ফায়ারে পড়েছে, যদিও আমরা জানি না যে এই ক্রস ফায়ারে সরকারকে কি ধরনের মূল্য দিতে হবে। তবে পতন যখন কারোর শুরু হয় এইভাবেই গুবলেট পাকিয়ে ফেলে, হজপজ শুরু হয়। সেই আলামত অনেক আগে থেকেই স্পষ্ট হচ্ছে এই সরকারের ক্ষেত্রে। এবং কদিন আগে আওয়ামী লীগের সাবেক এক এমপি কণ্ঠশিল্পী মমতাজকে আটক করা হলো। মমতাজকে আটক করার পরে যখন আদালতে তোলা হলো, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জিজ্ঞাসা করছেন আপনার বিয়ে কয়টি, আপনার স্বামীদের নাম কি, মনে করতে পারবেন? মানে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে একজন নারীকে উন্মুক্ত একটা আদালতের মানে বিচারিক কার্যক্রমে, যেখানে শত শত মানুষ উপস্থিত থাকেন, সেখানে এইভাবে নাজেহাল করা হচ্ছে। আর নুসরাত ফারিয়া সম্পর্কেও কি মন্তব্য করা হলো? কোনো গণমাধ্যম নাকি স্বাধীন, নারীর প্রতি কিভাবে শ্রদ্ধা জানাতে হয় সেটি আমরা ভুলে গেছি। সেই আগের মতোই চাটুকারিতা করতে গিয়ে সরকারের পক্ষ হয়ে কোনো গণমাধ্যম তাদের সংবাদের শিরোনাম করছে থাইল্যান্ডে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেবা দিতে যাচ্ছিলেন নুসরাত ফারিয়া। আমরা সব ধরনের সভ্যতা ভব্যতার একেবারে বাইরে চলে যাচ্ছি। আমাদের আদালত সম্পর্কে কি বলবো? এর আগে যেমন অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিম্ন আদালতের বিচারকরা কানে ফোন দিয়ে তারা ইজলাসে ওঠেন, সরকারের উপর মহলে নির্দেশ শুনতে কাকে জামিন দিতে হবে না দিতে হবে। নুসরাত ফারিয়াকে যেভাবে কারাগারে পাঠানো হলো, যদি এই অভিযোগ তুলি, ঠিক একই ধরনের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কি ধরনের তথ্য প্রমাণ ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে যে তার জামিন হলো না, তাকে কারাগারে পাঠাতে হলো? অদ্ভুত থেকে অদ্ভুততর এক বাংলাদেশে আমরা অবস্থান করছি। দেখা যাক শেষগুলো কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।